বইয়ের মলার চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, পড়ছিলাম লরা ইঙ্গেলস ওয়াইল্ডারের লেখা বিখ্যাত লিটল হাউস সিরিজের প্রথম বই ফার্মার বয়। অত্যন্ত প্রাণবন্ত একটি শীত প্রধান দেশের গৃহস্থ গ্রামীণ জীবনের গল্প। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে পড়ছি বইটির পঞ্চম পর্ব। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। 10 মাইল দূরে থাকে আঙ্কেল অ্যান্ড্রু। এই 10 মাইল যাওয়ার আগে বাবা আর মা প্রস্তুতি নিল পুরো একটা সপ্তাহ। প্রতিদিনই গোটা কয়েক কাজের কথা মাথায় আসছে তাদের, যেগুলো সেরে রেখে না গেলে ক্ষতি হবে। এমনকি গাড়িতে চড়তে চড়তে মার মনে আসছে নানান কথা। সন্ধ্যের সময় ডিম তুলে আনতে ভুলো না, আর সব ঘেটে মাখন তুলবার দায়িত্ব কিন্তু তোমার ওপর দিয়ে গেলাম। ইলেজা জেন, মাখনে আবার লবণ বেশি দিয়ে দিও না। ছোট গামলাটায় রাখবে ওগুলো, ঢাকনা দিয়ে ঢেকে। বীজ হিসেবে যেসব শিম আর মটরশুঁটির বিচি রেখেছি ওগুলো আবার খেয়ে ফেলো না। সবাই লক্ষ্মী হয়ে থাকো, কেমন? সিটে বসার পর মনে পড়ল আগুনের কথা বলা হয়নি। আর শোনো, ইলেজা জেন, আগুনের ব্যাপারে খুব সাবধান। চুলোয় আগুন থাকা অবস্থায় বাড়ি ছেড়ে কোথাও যাবে না। মোমবাতির ব্যাপারেও সাবধান, যাই করো না কেন। গাড়ি চলতে শুরু করলো। চেঁচিয়ে বলল মা, আর সব চিনি আবার খেয়ে ফেলো না। বাঁক নিয়ে অদৃশ্য হয়ে গেল গাড়ি। দুলকি চালে ছুটছে ঘোড়াগুলো। চলে গেল বাবা মা। কয়েক মুহূর্ত পর চাকার শব্দ মিলিয়ে গেল। কেউ কিছু বলল না, তবে ডাক সেটে ইলেজা জেনকেও মনে হলো একটু যেন দমে গেছে। বাড়িটা, গোলা ঘরগুলো আর ফসলের মাঠ মনে হচ্ছে মস্ত বিশাল আর শূন্য। একটা সপ্তাহ 10 মাইল দূরে থাকবে বাবা মা। হঠাৎ শূন্যে টুপি ছুঁড়ে দিয়ে চেঁচিয়ে উঠল আলমাঞ্জো। 2 হাতে বুক বাঁধল অ্যালিস। প্রথমে কি করব আমরা? গদগদ কণ্ঠে জিজ্ঞেস করলো অ্যালিস। বাবা নেই, মা নেই, যা খুশি করতে পারে ওরা এখন। বাধা দেওয়ার কেউ নেই। বাসন কোসন মেজে রেখে বিছানা ঠিকঠাক করে ফেলবো এখন আমরা, বলল ইলেজা জেন। কেউ পাত্তা দিল না ওকে। রয়্যাল বলল, চলো আইসক্রিম বানাই। আইসক্রিমের ভক্ত ইলেজা জেন একটু ইতস্তত করে রাজি হয়ে গেল। চলো। আইস হাউস থেকে কাঠের গুঁড়ো সরিয়ে বড়সড় একটা বরফের চাই নিয়ে এলো রয়্যাল আর আলমাঞ্জো। ওটা একটা ছালায় ভরে ছোট কুড়ালের ভোতা দিক দিয়ে পিটিয়ে গুঁড়ো করলো। একটা পেয়ালায় ডিমের সাদা অংশ ফেটাতে ফেটাতে বেরিয়ে এলো অ্যালিস। বরফের ব্যবস্থা কত দূর এগুলো দেখতে। ইলেজা জেন মাপ মতো দুধ আর দুধের সর নিল। তারপর ভাড়ার ঘরের ব্যারেল থেকে সাদা চিনি নিয়ে এলো। এই চিনি ঘরে তৈরি করা বাদামি রঙের ম্যাপল সুগার নয়, শহর থেকে কিনে আনা। অতিথি এলেই শুধু এই চিনি ব্যবহার করে মা। ব্যারেল থেকে 6 কাপ চিনি তুলে নিয়ে হাত দিয়ে সমান করে দিল সে উপরের চিনি। কারো টের পাওয়ার উপায় নেই যে এখান থেকে নেওয়া হয়েছে। বড় একটা দুধের গামলায় দুধ, চিনি, ডিম ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে হলুদ কাস্টার্ড তৈরি করা হলো। তারপর তার চেয়েও বড় একটা বালতিতে ওটা বসিয়ে চারপাশ দিয়ে লবণ মেশানো বরফের কুচি ঠাসা হলো আচ্ছা করে। এবার একটা কম্বল দিয়ে মুড়ে ঢেকে ফেলা হলো সবকিছু। কয়েক মিনিট পরপর কম্বল সরিয়ে বড় খুন্তি দিয়ে নেড়ে দিল ওরা জমে আসা আইসক্রিমটি। সবটা যখন ভালো মতো জমে গেল তখন কয়েকটা প্লেট আর চামচ নিয়ে এলো অ্যালিস। আর ভাঁড়ার থেকে মস্ত একটা কেক আর গরু জবাই করবার ছুরি নিয়ে এসে মস্ত বড় বড় টুকরো করতে শুরু করলো আলমাঞ্জো। প্রতিটা প্লেটে উঁচু করে আইসক্রিম তুলে দিল ইলেজা জেন। খাও, এখন যার যত খুশি, কেউ কিচ্ছু বলবে না। দুপুরের মধ্যেই পুরো কেক খেয়ে শেষ করলো ওরা। আইসক্রিমও আছে, আর অতি সামান্যই। ইলেজা জেন নিয়মের ভক্ত। সে বলল, ডিনার খাওয়ার সময় হয়েছে এখন, কিন্তু কেউ খেতে রাজি হলো না, জানিয়ে দিল পেটে জায়গা নেই। আলমাঞ্জো বলল, এখন একটা তরমুজ পেলে জমতো। লাফিয়ে উঠল অ্যালিসও। গুড, চলো নিয়ে আসি একটা। অ্যালিস, হুকুম ছাড়লো ইলেজা জেন, এদিকে এসো। সকালের নাস্তার বাসন পেয়ালা পড়ে রয়েছে, আর এখন জমেছে এগুলো, সব ধুতে হবে। ঠিক আছে, বলল অ্যালিস ফিরে এসে। বলতে বলতে বেরিয়ে গেল ঘর থেকে। তরমুজ খেতে রোদে তেতে আছে ছোট বড় অসংখ্য তরমুজ। কাঁচা না পাকা দেখে বুঝবার কোনো উপায় নেই। টোকা দিয়ে বুঝতে হয়। শব্দটা যদি কাঁচা কাঁচা লাগে তাহলে ওটা কাঁচা, আর যদি পাকা মনে হয় তাহলে পাকা। বড়সড় তরমুজগুলোর গায়ে টোকা দিচ্ছে আলমাঞ্জো।
কিন্তু শব্দটা কাঁচা না পাকা সে ব্যাপারে একমত হতে পারছে না দুজন। এ যদি বলে কাঁচা, ও বলে না, আমার মনে হচ্ছে পাকা। শেষ পর্যন্ত 6টা তরমুজের ব্যাপারে একমত হলো ওরা। ওগুলো ছিঁড়ে একটা একটা করে নিয়ে এলো বরফ ঘরে। ওখানে বরফের ওপর ছড়ানো ঠান্ডা স্যাঁতস্যাঁতে কাঠের কুড়োর ওপর বসিয়ে দিল ওগুলো। এলিস গেল বাসন পেয়ালা ধুয়ে গুছিয়ে রাখতে। আলমাঞ্জো বলল, এখন ওর কিছুই করতে ইচ্ছে করছে না। খুব সম্ভব সাঁতার কাটতে যাবে। কিন্তু অ্যালিস চোখের আড়ালে যেতেই এক দৌড়ে বেরিয়ে গেল গোলাবাড়ি থেকে। সোজা মাঠে গিয়ে হাজির হলো, যেখানে চড়ছে কোল্টগুলো। পশু চড়ানোর মাঠটা মস্ত বড়। কড়া রোদ উঠেছে। দূরে তাকালে মনে হয় গরমে ভাপ উঠেছে মাঠ থেকে, কাঁপা কাঁপা হালকা ধোঁয়ার মতো। ঝিঝি পোকা তীক্ষ্ণ আওয়াজ করছে। একটা গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছে বেস আর বিউটি। ওদের ছোট্ট কোল্ট দুটো দাঁড়িয়ে রয়েছে পাশেই, লেজ নাড়ছে। 2-4 কদম নড়ে চড়ে দেখছে কেমন লাগে। 1 বছরই, 2 বছরই আর 3 বছরই কোল্টগুলো ঘাস খাচ্ছে মাঠে। সব কটা মাথা তুলে চেয়ে থাকলো আলমাঞ্জোর দিকে। হাতে কি যেন আছে, এমনই এক ভঙ্গি করে ধীর পায়ে এগুলো ও কোল্টগুলোর দিকে। আসলে কিছু নেই ওর হাতে, ও শুধু কাছে গিয়ে একটু আদর করতে চাইছে ওদের। একটা বড় কোল্ট এগিয়ে আসছে আলমাঞ্জোর দিকে, তারপর আরেকটা। পর মুহূর্তে সবকটা এগিয়ে এলো। সঙ্গে গাজর আনেনি বলে খুব খারাপ লাগলো ওর। রোদ লেগে চিকচিক করছে ঘোড়াগুলোর গা। আহা, কি সুন্দর! চলবার ছন্দে নড়ছে শক্তিশালী পেশি। হঠাৎ একটা কোল্ট হুঁশ শব্দ করলো, আর একটা পা ঠুকলো মাটিতে। চিহি করে উঠলো অপর একটা। মাথা উঁচু হয়ে গেল সবকটা, খাড়া হয়ে গেল লেজ, শুরু হলো দৌড়। সবকটার বাদামি রঙের পশ্চাৎ দেশ আর কালো খাড়া লেজ আলমাঞ্জোর দিকে ফেরানো। প্রচণ্ড ঘূর্ণিঝড়ের মতো একটা গাছকে চক্কর দিয়ে একসঙ্গে 6টা কোল্ট এবার সোজা ছুটে আসছে ওর দিকে। দৌড়ের ছন্দে নড়ছে বুকের পেশি। এতই জোরে দৌড়াচ্ছে যে আলমাঞ্জো বুঝতে পারল এখন ওরা থামতে পারবে না। সরে যাওয়ারও সময় নেই। চোখ বন্ধ করে চেঁচিয়ে উঠল, ওয়াও! কাঁপছে জমিন। দ্রুত এগিয়ে আসছে ওরা। চোখ মেলল, দেখল ঠিক সামনে একজোড়া বাদামি হাঁটু উঠছে ওপর দিকে। তারপর সাঁই করে মাথার উপর দিয়ে উড়ে গেল পেট আর পেছনের পা দুটো। বাতাসের ধাক্কায় উড়ে গেল মাথার টুপি। থতমত খেয়ে গেছে ও। ওকে টপকে চলে গেছে একটা 3 বছরের কোল্ট। ঘুরে দাঁড়িয়ে দেখলো তুফান বেগে ছুটছে ওরা মাঠের উপর দিয়ে। পর মুহূর্তে দেখতে পেল রয়্যাল আসছে। আবার তুমি এসেছো কোল্টের কাছে? চেঁচিয়ে উঠল রয়্যাল। রাগে লাল হয়ে গেছে চেহারা। কানে কথা যায় না, না? এমন মার খাবে আজ, জীবনে ভুলবে না। খপ করে আলমাঞ্জোর একটা কান ধরে হিড় হিড় করে টেনে নিয়ে চলল সে গোলাবাড়ির দিকে। এই যে আসলে কিছুই করেনি সে কথা বোঝাবার চেষ্টা করলো আলমাঞ্জো, কিন্তু রয়্যাল শুনল না কোনো কথা। আর একবার যদি ওই মাঠে ধরতে পারি, হাঁপাতে হাঁপাতে বলল রয়্যাল, তোমার চামড়া তুলে নেব আমি, বাবাকেও বলে দেব। কান ডলতে ডলতে চলে গেল বিমর্ষ আলমাঞ্জো ট্রাউট রিভারের দিকে। যতক্ষণ না কিছুটা ভালো বোধ হলো ততক্ষণ সাঁতার কাটল। শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছল বাড়িতে সবার ছোট হওয়ার মতো বাজে ব্যাপার আর হয় না। বিকেলে বাড়ির সামনের প্রাঙ্গণে বলসেম গাছের নিচে ঘাসের ওপর বসে ঠান্ডা তরমুজ খেল ওরা, আর যার যত খুশি। পিচ্ছিল বিচিগুলো 2 আঙ্গুল টিপে টিপে পিস্তলের গুলির মতো মারতে থাকলো আলমাঞ্জো ইলাইজা জেনের দিকে। থামলো ও যখন খেকিয়ে উঠে ধমক মারল তখন। খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো আলমাঞ্জো। যাই, লুচি কি নিয়ে আসি, খোসাগুলো খাবে। খবরদার, চেঁচিয়ে উঠল ইলাইজা জেন। সি, কি আক্কেল! নোংরা একটা থাড়ি শুয়োর নিয়ে আসবে উনি বাড়ির সামনের উঠোনে। কে বলেছে ও নোংরা থাড়ি শুয়োর? খেপে উঠল আলমাঞ্জো। আমার লুচি ছোট আর অসম্ভব পরিষ্কার। সব জানোয়ারের মধ্যে ওরাই সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন। ওর ঘরে গিয়ে ওর বিছানাটা একবার দেখলেই বুঝতে পারবে। ওরা নিজেরাই নিজেদের বিছানা করে, গরু, ঘোড়া বা ভেড়া তা পারে না। শুয়োরেরা। হয়েছে হয়েছে, লেকচার মারতে হবে না। শুয়োর সম্পর্কে আমি তোমার চেয়ে কম জানি না, বলল ইলাইজা জেন। তাহলে আর কখনো ওকে নোংরা বলতে এসো না। তোমার সমানই পরিষ্কারও। আচ্ছা, মা কিন্তু তোমাকে হুকুম দিয়ে গেছে আমার কথা শুনতে, জবাব দিল ইলাইজা জেন। একটা শুয়োরের পেছনে তরমুজের খোসা কিছুতে আমি নষ্ট করব না। ওগুলো দিয়ে মোরব্বা বানাবো।
আমার ধারণা ওগুলোর মধ্যে আমার খোসাও আছে। যদি আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু উঠে দাঁড়ালো রয়্যাল। চলো এসো মানজো, কাজগুলো সেরে ফেলি। দৈনন্দিন কাজ শেষ হলে লুসিকে নিয়ে এলো আলমানজো বাড়িতে। শুয়োরটা বাড়ির চারপাশে ঘুরে ঘুরে খোঁত খোঁত আর চেঁচামেচি এতই করলো যে দুই কানে হাত চাপা দিতে হলো ইলাইজা জেনকে। রাতের খাবার শেষ হলে একটা প্লেটে করে এঁটো খাবার নিয়ে গিয়ে খাওয়ালো আলমানজো লুসিকে। কান খাড়া করে শুনলো রান্নাঘরে তর্ক হচ্ছে রয়্যাল আর ইলাইজা জেনের। রয়্যাল চিনির মিঠাই খেতে চায়, কিন্তু ইলাইজা জেনের ধারণা কেবল শীতের সন্ধ্যাতেই খায় ওগুলো। রয়্যাল বোঝানোর চেষ্টা করছে গ্রীষ্মের সন্ধ্যাতেও একই সমান মজা লাগবে। কথাটা খুবই যুক্তিযুক্ত মনে হলো আলমানজো। সেও গিয়ে রয়্যালের পক্ষ নিল। অ্যালিস বলল, ও জানে কি করে চিনির মিঠাই তৈরি করে। ইলাইজা জেন যখন করবে না, তখন ওর উপরেই দায়িত্ব পড়ল। চিনি আর চিটাগুড় পানিতে গুলিয়ে চুলোয় জাল দিল অ্যালিস, যতক্ষণ আঠা আঠা একটা ভাব না আসে। তারপর কয়েকটা প্লেটে মাখন মাখিয়ে ঢাললো জিনিসটা সমান ভাগে। ঠান্ডা হওয়ার জন্য রেখে এলো প্লেটগুলো বারান্দায়। যত ঠান্ডা হয়ে আসবে ততই জমে শক্ত হয়ে আসবে মিঠাই। সবাই এবার আস্তিন গুটিয়ে হাতে মাখন মেখে নিল আঠার ভয়ে। দেখা গেল ইলাইজা যেন মাখন মাখছে হাতে। বাইরে দাঁড়িয়ে আলমানজোর জন্য চেঁচাচ্ছে লুসি অনেকক্ষণ ধরে। আলমানজো বেরোলো চিনির মিঠাই ঠান্ডা হয়েছে কিনা দেখতে। হাত দিয়ে দেখলো হয়েছে। ভাবলো লুসিরও কিছুটা পাওয়া উচিত। এদিক ওদিক চেয়ে এক থাপা মিঠাই তুলে নিয়ে বারান্দার কিনারা থেকে আলগোছে ছেড়ে দিল লুসির হাঁ করা উদ্গ্রীব মুখে। ঠান্ডা হয়েছে শুনে যে যার প্লেট নিয়ে টানতে শুরু করলো। টান দিলেই লম্বা হচ্ছে মিঠাই, আবার টানলে দ্বিগুণ লম্বা হচ্ছে, কিন্তু শক্ত হচ্ছে না কিছুতেই। কুছ পরোয়া নেই, শুরু হলো খাওয়া। অল্পক্ষণে ওদের দাঁত, জিভ, আঙ্গুল, গাল, এমনকি চুল পর্যন্ত চটচটে হয়ে গেল আঠায়। মেঝেতে খানিকটা পড়ে গেল আলমানজোর হাত থেকে, আটকে গেল সেখানেই, আর তোলা গেল না। কটকটে শক্ত হওয়ার কথা চিনির মিঠাই, কিন্তু কেন যেন তেমনি নরম আঠা হয়েই থাকলো ওটা। শেষকালে হাল ছেড়ে দিয়ে শুতে গেল ওরা। পরদিন সকালে গোলাবাড়ির কাজে রওনা হয়েই আলমানজো দেখল লুসি দাঁড়িয়ে আছে উঠানে, মাথাটা ঝুলে পড়তে চাইছে নিচের দিকে। ওকে দেখেই যে ছোট্ট লেজটা প্রবল বেগে নাড়ে, সেটা ঝুলে আছে নিচের দিকে। ওকে দেখেও টু শব্দটা করলো না, মাথাটা নাড়ল বিমর্ষ ভঙ্গিতে। ভোতা নাকটা কুচকাল। চকচকে সাদা দাঁতের জায়গায় মসৃণ বাদামি কি যেন দেখা যাচ্ছে ওর মুখে। মুহূর্তে বুঝে ফেললো আলমানজো ব্যাপারটা, দাঁতে দাঁত আটকে গেছে ওর চিনির মিঠাই খেতে গিয়ে। এখন না পারছে হাঁ করতে, না কিছু খেতে, না কোনো আওয়াজ করতে। আলমানজোকে এগোতে দেখেই দৌড় দিল লুসি উল্টো দিকে। চিৎকার করে রয়্যালকে ডাকলো আলমানজো। দুজন মিলে ছুটলো ওর পেছনে। দৌড় দৌড় আর দৌড়। দুজনকে একেবারে নাস্তানাবুদ করে ছাড়লো লুসি। এদিক যায় ওদিক যায়, স্নোবল ছোপের নিচে যায়, লাইলেককে পাক খেয়ে বাগানটাকে লন্ডভন্ড করে দিয়ে বাউলি কেটে ডানে যায় বাঁয়ে যায়, মুখে টু শব্দটিও নেই। চিনির মিঠাই আটকে দিয়েছে দুপাটি দাঁত। হঠাৎ থমকে দাঁড়িয়ে রয়্যালের দু পায়ের ফাঁক গলে ছুটল আবার। আছাড় খেল রয়্যাল। আলমানজো প্রায় ধরে ফেলেছিল। ডিগবাজি খেয়ে কয়েক গড়ান দিয়ে আবার দৌড় দিল লুসি। মটরশুটির গাছ ছিঁড়ে পাকা টমেটো মারিয়ে বাঁধাকপি উপড়ে ছুটছে ওরা। অ্যালিস এসে যোগ দিয়েছে সঙ্গে। দোরগোড়ায় দাঁড়িয়ে ইলাইজা জেন চেঁচাচ্ছে, এই যে এদিক দিয়ে যায়, ওই যে গেল, ধরো ধরো। শেষকালে তিনজনে এক কোণায় আটকালো লুসিকে। তাও সে দম্বার পাত্রী নয়। অ্যালিসের পাশ দিয়ে বাউলে কেটে চলে যাচ্ছিল। ঝাঁপ দিয়ে ঝাপটে ধরল আলমানজো। ভয় পেয়ে পা ছুড়ল লুসি। ফরফর করে বুক থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে গেল আলমানজোর কাপড়। ছাড়ল না আলমানজো। অ্যালিস চেপে ধরল পিছনের দুই পা। রয়্যাল জোর করে ওর মুখ টেনে খুলে আঙুল দিয়ে ছেঁচে বের করলো আঠালো মিঠাই। এতক্ষণে তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে উঠল লুসি। রাতভর যে নালিশ সে জানাতে পারেনি, ৮ ঘন্টা ধরে তাড়া করা হচ্ছে, অথচ যে ভয় সে প্রকাশ করতে পারেনি, সব একসঙ্গে বেরিয়ে এলো ওর কণ্ঠ চিরে। ছাড়া পেয়ে ছুটল সে নিজের ঘরের দিকে। আলমানজো জেমস ওয়াইল্ডার, মায়ের ভঙ্গি নকল করে তীক্ষ্ণ কণ্ঠে বলল ইলাইজা জেন। নিজের চেহারাটা একটু দেখো গিয়ে আয়নায়। পাত্তা দিল না আলমানজো, যদিও জানে ইতোমধ্যেই দুটো অপরাধ করে ফেলেছে সে। চিনি মিঠাই খাইয়েছে শুয়োরকে, আর কাপড়টা ছিঁড়েছে এমন জায়গায় যে সেলাই করলেও দেখা যাবে। তবু স্বস্তি বোধ করছে সে,
পুরো একটা সপ্তাহ মা জানবে না কিচ্ছু। ওদিন আবার আইসক্রিম বানালো ওরা, শেষ করলো শেষ কেকটাও। অ্যালিস বলল, পাউন্ড কেক কি করে বানাতে হয় জানো? ও জানে, একটা বানিয়ে রেখে বৈঠকখানায় আরাম করতে যাবে। না, যাবে না, বাধা দিল ইলিয়াস। তুমি ভালো করেই জানো বৈঠকখানাটা কেবল মেহমানদের জন্য। ওর মুখের উপর কেউ কিছু বলল না, কিন্তু আলমানজুর মনে হলো বেশি বেশি বাড়াবাড়ি করছে ইলাইজা যেন। এটা ওর বৈঠকখানা নয়, মাও বলেনি যে ওখানে বসা যাবে না। ইচ্ছে করলে অ্যালিস ওখানে বসবে না কেন? বিকেলে পাউন্ড কেকের খবর নিতে রান্নাঘরে এলো আলমানজো। দেখলো চুলো থেকে মাত্র নামিয়েছে ওটা অ্যালিস। এতই অপূর্ব গন্ধ যে কোণা থেকে একটু ভেঙে মুখে না দিয়ে পারল না ও। ভাঙাটা ঢাকবার জন্য কেকের এক পাশ থেকে দুটো টুকরো কাটলো অ্যালিস। দুজন দু টুকরো কেক খেলো অবশিষ্ট আইসক্রিমটুকু দিয়ে। আরও আইসক্রিম বানাবো? জিজ্ঞেস করলো অ্যালিস। দূর, উপরের দিকে ইঙ্গিত করে বলল, উপরে আছে ও, চলো বৈঠকখানায় গিয়ে বসি। পা টিপে চলে এলো ওরা বৈঠকখানায়। খড়খড়ি নামানো, তাই ঘরটা আধো অন্ধকার, কিন্তু সত্যি চমৎকার করে সাজানো। ওয়ালপেপারগুলো সাদার উপর সোনালি কাজ করা, কার্পেটটা মার অনেক যত্নে নিজ হাতে বোনা, সেন্টার টেবিলের ওপরটা মার্বেল পাথরে ঢাকা, তার উপর রয়েছে সুন্দর গোলাপের নকশা আঁকা লম্বা একটা ল্যাম্প, তার পাশে ভেলভেট মোড়া ছবির অ্যালবাম, চারপাশের দেয়াল ঘেঁষে মখমলের গদি লাগানো সুদৃশ্য চেয়ার রাখা। দুই জানালার মাঝখানের দেয়ালে ঝুলছে জর্জ ওয়াশিংটনের ছবি, কঠোর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে চোখে চোখে। আলগোছে সোফায় উঠে বসল অ্যালিস, কিন্তু সোফার পিচ্ছিল কাপড়কে ফেলে দিল মেঝেতে। জোরে হাসার সাহস নেই, পাছে ইলিয়াজা যেন শুনে ফেলে। 32 পাটি দাঁত বেরিয়ে পড়েছে অ্যালিসের। আবার উঠে বসলো সোফায়, আবার পিছলে নেমে গেল। মজা পেয়ে আলমানজো বসলো কয়েকবার। ওই একই ঘটনা, থাকা যায় না, পিছলে নেমে আসতে হয়। মনের আনন্দে হাসছে দুজন। খুশি যখন গলার আওয়াজ হয়ে বেরিয়ে আসবার উপক্রম, তখন আর সোফায় উঠতে সাহস হলো না। সত্যিই সুন্দর করে সাজিয়েছে মা ঘরটা। ঘুরে ঘুরে শোকেসে সাজানো ঝিনুক, প্রবাল, চীনামাটির পুতুল সব দেখলো ওরা অনেকক্ষণ ধরে। কিন্তু যেই ইলিয়াজা জেনের পায়ের আওয়াজ পাওয়া গেল সিঁড়িতে, পা টিপে বেরিয়ে দরজা ভিড়িয়ে দিল ওরা বৈঠকখানার। এত আনন্দ, এত স্বাধীনতা, মনে হচ্ছিল এভাবেই বুঝি চলতে থাকবে, সপ্তাহ আর পুরাবে না। কিন্তু এক সকালে বলল ইলিয়াজা জেন, কাল ফিরবে বাবা মা। খাওয়া বন্ধ হয়ে গেল সবার। বাগানের আগাছা পরিষ্কার করা হয়নি, মটরশুঁটি আর শিম তোলা হয়নি। মুরগির ঘরটা চুনকাম করবার কথা ছিল, হয়নি সেটাও। দেখার মতো হয়েছে বাড়িটা, বলল ইলিয়াজা জেন চারপাশে চেয়ে। মাখন তুলতে হবে আজ যতটা পারা যায়। ইস, মাকে কি জবাব দেব? চিনি তো সব শেষ। চিনির ব্যারেলে গিয়ে উকি দিল ওরা। সত্যি তলাটা দেখা যাচ্ছে। সান্ত্বনা দিল অ্যালিস, ভাগ্য ভালো, তলায় সামান্য হলেও আছে একটু চিনি। মা বলে গেছে সব চিনি খেয়ে ফেলো না। কই, আমরা কি সব খেয়েছি? হুঁশ ফিরে এসেছে সবার। যে যতটা পারে সাধ্যমতো কাজে এগিয়ে রাখবার চেষ্টায় মন দিল। রয়্যাল আর আলমানজো নিড়ানি নিয়ে ঝাঁপিয়ে পড়ল বাগানে। মুরগির ঘর চুনকাম করে ফেলল। গোয়াল ঘর আর দক্ষিণ গোলাঘরের মেঝে পরিষ্কার করে ফেলল। ঘরের মেঝে পরিষ্কার করছে দুই বোন। আলমানজোকে দিয়ে দুধের স্বর ঘাঁটালো ইলিয়াজা জেন। মাখন তুলল ব্যস্ত হাতে। লবণ মিশিয়ে তুলে রাখলো গামলায়। ঘর দোর ঠিক করতেই মেয়েরা সারাদিন এত ব্যস্ত থাকলো যে ডিনার সারতে হলো সবাইকে শুধু রুটি, মাখন আর জ্যাম দিয়ে। পেটের এক কোনাও ভরল না আলমানজোর। এবার আলমানজো, তুমি স্টোভটা পালিশ করে ফেলো, হুকুম দিল ইলিয়াজা জেন। স্টোভ পালিশের কাজটা খুব খারাপ লাগে আলমানজোর, তবে কথা না শুনলে যদি আবার শুয়োরকে চিনি মিঠাই খাওয়ানোর ব্যাপারটা মাকে বলে দেয়, সেই ভয়ে কালিয়ার ব্রাশ নিয়ে কাজে লেগে গেল ও। কিন্তু অযথা তাড়া দিচ্ছে ইলিয়াজা জেন, ঘ্যান ঘ্যান করছে, তাই মেজাজ ঠিক রাখা ভীষণ কঠিন হয়ে পড়ল ওর পক্ষে। সাবধান, মেঝেতে আবার রং ফেলো না। ঝাড়ু দিতে দিতে আবার বলল ইলিয়াজা জেন। একটি কথাও বলল না আলমানজো। অত পানি দিও না আলমানজো। ইস, আর একটু জোরে ডলতে পারো না? কোনো জবাব দিল না আলমানজো। বৈঠকখানায় ঢুকলো ইলিয়াজা জেন ঝাড় পোছ করতে। ওখান থেকে চেঁচিয়ে বলল, আলমানজো, হয়েছে তোমার স্টোভ পালিশ? না।
হ্যাঁ, হ্যাঁ, হাত চালাও, হাত চালাও। ওহ, চাকর খাটাচ্ছেন, বিড়বিড় করে বলল আলমাঞ্জ। বিবি সাহেব একটা। কি বললে? গলা চড়িয়ে জানতে চাইল ইলিয়াজাজের। কিচ্ছু না। দরজায় এসে দাঁড়ালো ইলিয়াজাজের। কিছু না মানে? কি যেন বললে এখনই বিড়বিড় করে। সোজা হয়ে বসলো আলমাঞ্জ। চেঁচিয়ে উঠল কর্কশ কণ্ঠে, বলেছি তুমি বিবি সাহেব, চাকর পেয়েছ আমাকে। হা হয়ে গেল ইলিয়াজাজের। তারপর চেঁচিয়ে উঠল, দাঁড়াও তুমি। আলমাঞ্জ, আলমাঞ্জ জেমস ওয়াইল্ডার আসুক মা, মাকে আমি বলবো। কালিমাখা ব্রাশটা আসলে ঠিক ছুটতে চায়নি আলমাঞ্জ, কিন্তু কেমন করে জানি ওটা ছুটে গেল হাত থেকে। ইলিয়াজা জেনের কানের পাশ দিয়ে সাই করে চলে গেল। থ্যাপ, সোজা গিয়ে বৈঠকখানার ওপাশের দেয়ালে লাগলো ওটা। সাদার উপর সোনালি কাজ করা দামি ওয়ালপেপারের উপর এখন বিচ্ছিরি ধাপড়ে একটা কালো দাগ দেখা যাচ্ছে। ভয়ে চেঁচিয়ে উঠল অ্যালিস। ঘুরেই গোলাবাড়ির দিকে দৌড় দিল আলমাঞ্জ। সিঁড়ি বেয়ে খড়ের গাধায় উঠে যতদূর সম্ভব ভিতরে সেঁধিয়ে লুকিয়ে থাকলো। ডুকরে কাঁদতে ইচ্ছে করছে ওর, কিন্তু বয়সটা প্রায় 10 বছর হয়ে যাওয়ায় পারছে না। মা এসে দেখবে তার সাধের বৈঠকখানার কি হাল করেছে ও। বাবা ওকে উড শেডে নিয়ে গিয়ে ব্ল্যাক স্নেক চাবুক দিয়ে পিটাবে। এই খড়ের গাধার মধ্যেই যদি বাকি জীবন লুকিয়ে থাকতে পারত তাহলে বড় ভালো হতো। অনেকক্ষণ পর খড়ের গাধার কাছে এসে ডাকলো ওকে রয়্যাল। হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো, বুঝতে পারলো সবই জানে রয়্যাল। মাঞ্জুরে, বড় জব্বর পিট্টি খাবি এবার, বলল রয়্যাল সহানুভূতির সুরে। ওরা দুজনেই জানে এই পেটটি এড়ানোর উপায় নেই। বাবা জানতে পারলে চাবুক মারবেই, আর না জানতে পারবার কোনো কারণও নেই। তাছাড়া মারাটা যে অন্যায় হবে তাও না। মারো, আমি কেয়ার করি না, বলল আলমাঞ্জ। দৈনন্দিন কাজ সবই করলো রয়্যালের সঙ্গে সঙ্গে। সাপার খেলো চুপচাপ, তারপর শুতে চলে গেল উপরে। যাওয়ার আগে একবার বৈঠকখানার দিকে তাকালো। দরজাটা বন্ধ, কিন্তু মনের চোখে পরিষ্কার দেখতে পেল দেয়ালের গায়ে কুৎসিত কালো দাগটা। পরদিন গাড়িতে চড়ে ফিরে এলো বাবা মা। সবার সঙ্গে আলমাঞ্জকেও বাইরে গিয়ে দাঁড়াতে হলো। ওর কানে কানে বলল অ্যালিস, অত ভেবো না, হয়তো তেমন একটা দোষ ধরবে না ওরা। কিন্তু খুবই উদ্বিগ্ন দেখালো ওকেও। খুশি খুশি গলায় বাবা বলল, এই যে তোমরা সবাই ঠিকঠাক মতো ছিলে তো? হ্যাঁ বাবা, জবাব দিল রয়্যাল। ঘোড়া খুলবার জন্য বাবার পিছু নিয়ে আজ আস্তাবলে গেল না আলমাঞ্জ, বাড়িতেই থাকলো। মা হ্যাটের পিতে খুলতে খুলতে ঘুরে ফিরে দেখছে বাড়ির অবস্থা। তোমাদের প্রশংসা করতেই হয়, ইলিয়াজা জেন আর অ্যালিস, বলল মা। দেখে শুনে সব দেখছি ঝকঝকে তকতক করে রেখেছ। বাহ, আমি যে ছিলাম না তা কে বলবে? মা, নিচু গলায় ডাকলো অ্যালিস। কিন্তু মা, কি হয়েছে বাছা, কিছু বলবে? মা, সব চিনি খেতে মানা করেছিল আমাদের, কিন্তু আমরা যে প্রায় সবটুকুই খেয়ে ফেলেছি। হাসলো মা। তোমরা সবাই মিলেমিশে লক্ষ্মী হয়ে থেকেছ। ওর কাঁধে হাত রাখলো, তাই চিনির জন্য আমি বকব না। কিন্তু মা তো বৈঠকখানার ওই কালো দাগটা দেখেনি। দরজা বন্ধ। সেদিন কিছুই টের পেল না মা, পরদিনও না। এদিকে আলমাঞ্জোর গলা দিয়ে তো আর খাবার কিছুতেই নামতে চায় না। মা চিন্তিত হয়ে পড়ল। ওকে ধরে ভাড়ার ঘরে নিয়ে হজমের জন্য সেই ভয়ঙ্কর বিটকেল ওষুধটা খাওয়ালো, বড় চামচের পুরো 1 চামচ। আলমাঞ্জু ভাবছে, এখনো দেখছে না কেন মা দাগটা? একবার দেখে ফেললে যা হওয়ার হয়ে যেত। এমন ভয়ে ভয়ে আর থাকতে হতো না সারাক্ষণ। দ্বিতীয় দিনের সন্ধ্যায় একটা গাড়ি এসে থামলো সামনের আঙিনায়। মিস্টার ও মিসেস ওয়েব এসেছেন বেড়াতে। বাবা মা বাইরে গিয়ে সাদরে ডেকে আনলো অতিথিদের। আলমাঞ্জু শুনছে। মা বলছে, আসুন একবারে বৈঠকখানায় গিয়ে বসি। পাথরের মূর্তির মতো জমে গেল আলমাঞ্জ। জবান বন্ধ হয়ে গেছে। হায় হায়, কপালটা ওর এতই খারাপ হবে ভাবতেও পারেনি ও। সাজানো গোছানো বৈঠকখানাটা মায়ের গর্বের জিনিস। বেচারি জানেও না কি সর্বনাশটা করে রেখেছে ও ওই ঘরের। মেহমানদের নিয়ে ঢুকছে মা বৈঠকখানায়। এখনই চোখে পড়বে কালো বিশ্রী দাগটা। তারপর আর ভাবতে পারল না ও। সবাইকে নিয়ে ভেতরে ঢুকে গেল মা। ওদের পেছনটা শুধু দেখতে পেল আলমাঞ্জ, আর শুনতে পেল জানালার শেডগুলো উঠে যাচ্ছে ওপরে।
ঘরটা এখনই পুরোপুরি আলোকিত। ওর মনে হলো অনেকক্ষণ কেউ কোনো কথা বলছে না। আপনি এই বড় চেয়ারটা নিন মিস্টার ওয়েব। মায়ের গলা শোনা গেল। আরাম করে বসুন। আর মিসেস ওয়েব, আসুন আপনি আর আমি এই সোফায় বসে। মা কি দেখেনি? বাহ, কি সুন্দর বৈঠকখানা আপনার। মিসেস ওয়েবের কণ্ঠে অকৃত্রিম প্রশংসা। আরেক পা এগোতে দেয়ালের সেই জায়গাটা দেখতে পেল আলমাঞ্জু। আরে, নিজের চোখকেও বিশ্বাস করতে পারল না ও। যেখানটায় ব্রাশের ধাবড়া কালো দাগ থাকবার কথা, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ালপেপার, সাদার ওপর চমৎকার সোনালি কাজ করা। কোথাও কোনো দাগ নেই। ওর সন্দেহ হলো ও কি ভুল জায়গায় খুঁজছে। হয়তো অন্য জায়গায় লেগেছিল ব্রাশটা। ভালো করে দেখবার জন্য আরেকটু সামনে বাড়তেই দেখে ফেললো মা ওকে। এই যে আলমাঞ্জু, এসো, ভেতরে এসো, ডাকলো মা। ভিতরে গিয়ে একটা মখমলের চেয়ারে বসলো আলমাঞ্জু। মেঝেতে পা ঠেকিয়ে রাখলো যেন পিছলে পড়ে না যায়। আঙ্কেল অ্যান্ড্রুর ওখানে বেড়াতে যাওয়ার গল্প শোনাচ্ছে মা বাবা। এদিক ওদিক চোখ বুলিয়ে কোথাও কোনো দাগ দেখতে পেল না ও। বাচ্চাদের রেখে এত দূর গিয়ে ওদের জন্য দুশ্চিন্তা হয়নি আপনার? জিজ্ঞেস করলেন মিসেস ওয়েব। না, গর্বের সঙ্গে বলল মা। আমি জানতাম ওরা সব ঠিক মতো চালিয়ে নিতে পারবে। ফিরে এসে দেখি যেমন রেখে গেছি তেমনি আছে, ঘর দোর সব কাজ হয়েছে ঠিকঠাক মতো। পরদিন চুরি করে বৈঠকখানায় ঢুকলো আলমাঞ্জু। ঠিক যেখানে গিয়ে লেগেছিল ব্রাশটা, ভালো করে লক্ষ্য করে দেখলো সেখানে সূক্ষ্ম একটা কাটা দাগ দেখা যায়। জায়গাটা কেটে বের করে সেখানে আরেকটা ওয়ালপেপার সাটা হয়েছে অতি যত্নে। নকশার সঙ্গে এমন সুন্দরভাবে মিলে গেছে যে জেনে শুনে না খুঁজলে কারো চোখে পড়বার জো নেই। তককে তককে থামলো আলমাঞ্জু। ইলাইজা জেনকে একা পেয়ে জিজ্ঞেস করলো, তুমি বৈঠকখানার ওই ওয়ালপেপারটা মেরামত করেছ? হ্যাঁ, হাসলো ইলাইজা জেন। চিলে কোঠায় খুঁজতেই বেছে যাওয়া এক টুকরো ওয়ালপেপার পেয়ে গেলাম। ওটাকে কেটে কুটে সাইজ করে ময়দার আঠা দিয়ে সেটে দিলাম। আমাকে মার থেকে বাঁচাবার জন্যে। তবে আর কেন? ভাবাবেগ ফুটে উঠল আলমাঞ্জুর চেহারায়। বলল, তোমার দিকে ব্রাশটা ছোড়ার জন্য আমি দুঃখিত। সত্যি, কি করে যে ছুটে গেল ওটা। আমি সত্যি দুঃখিত ইলাইজা জেন। ঠিক আছে, ঠিক আছে, বলল ইলাইজা জেন। আমিও খুব সম্ভবত ত্যক্ত বিরক্ত করে ফেলেছিলাম তোমাকে, যদিও তা চাইনি আমি। আসলে তখন খুব টেনশনে ছিলাম তো, মেজাজ চড়ে গিয়েছিল। যাক, আমিও দুঃখিত। আর তোমাকে মার খাওয়াবো কেন? তুমি তো আমার একমাত্র ছোট্ট দুষ্ট ভাই। কৃতজ্ঞতায় চোখ দিয়ে পানি বেরিয়ে এলো আলমাঞ্জুর। চট করে মুখ ফিরিয়ে নিয়ে হাঁটা দিল অন্যদিকে। মা কোনোদিন জানতেই পারেনি বিশ্রী ওই কালো দাগের কথা। কাস্তেগুলোর শান দিয়ে ফ্রেঞ্চ জো আর লেজি জনকে খবর দিল আলমাঞ্জু। আগামীকাল সকাল থেকে শুরু হবে খড় কাটার কাজ। বড় তিনজন পাশাপাশি দাঁড়িয়ে খ্যাঁচ খ্যাঁচ গোড়া কাটছে কোমর সমান ঘাসের। আর ওরা এগিয়ে গিয়ে যেতেই পিয়েক লুই আর আলমাঞ্জু পিচফর্ক দিয়ে ছড়িয়ে দিচ্ছে ওগুলো সমান করে, যাতে রোদ লেগে শুকিয়ে যায় তাড়াতাড়ি। এই সময়টা রোদও খুব কড়া। সূর্য একটু চড়তেই হ্যাটের ভেতর সবুজ ঘাস পরে মাথায় পড়ল সবাই। কিছুক্ষণের জন্য শান্তি। আর খানিক বাদে বাড়ি গিয়ে ঠান্ডা শরবত নিয়ে এলো আলমাঞ্জু। এক বালতি দুধ, দুধের স্বর, ডিম, গরম মশলা আর চিনি মিশিয়ে তৈরি। সবাই দাঁড়ালো ওকের ছায়। তৃপ্তির সঙ্গে পান করলো শরবত। তারপর আবার কাজ। 3 সপ্তাহ ধরে চলল খড় সংগ্রহের কাজ। সব খড় শুকিয়ে নিয়ে গোলাবাড়িতে ঠেসে ঠুসে রাখতে রাখতে এসে গেল ফসল কাটবার সময়। পেকে গেছে জই আর গম। শিম, বরবটি, কুমড়ো, গাজর, শালগম আর আলু তুলবার সময় হয়েছে। শুরু হলো প্রচণ্ড পরিশ্রমের কাজ। বিশ্রামের সময় নেই। উদয়াস্ত খাটছে বাবা, রয়াল আর আলমাঞ্জু। মা ইলাইজা জেন আর অ্যালিসেরও কাজের অন্ত নেই। শশা, সবুজ টমেটো আর তরমুজের খোসা দিয়ে তৈরি করছে আচার। ভুট্টা আর আপেল শুকাচ্ছে। জ্যাম, জেলি, মোরব্বা বানাচ্ছে। গ্রীষ্মের ফসলের কিছুই ফেলা যায় না। আপেলের মাছের অংশটুকু রেখে দেয়া হয় সিরকা তৈরি হবে বলে। এক গাধা জইয়ের খড় বেছানো রয়েছে পিছনের আঙিনায়। আগামী গ্রীষ্মে পরবার জন্য হ্যাট তৈরি হবে ওগুলো বুনে। প্রথমে জই কাটা হলো, তারপর গম। সব আটি বেঁধে নিয়ে আসা হলো গোলাবাড়িতে। এবার মটর, তারপর শিম আর বরবটি তোলা।
ওরা সবাই যখন এসব নিয়ে ব্যস্ত, তখন নিউ ইয়র্ক শহর থেকে এলো মাখনের খরিদ্দার। প্রতি বছরই আসে, চমৎকার শহরের পোশাক, চেইনে বাঁধা সোনার ঘড়ি, বুক পকেটে সুন্দর গাড়ি আর ঘোড়া। সবাই লোকটাকে পছন্দ করে। ডিনারের সময় রাজ্যের গল্প আর ফ্যাশন ও রাজনীতির সর্বশেষ খবর শোনায়। ডিনারের পর তলকুঠুরিতে গিয়ে প্রতিটা মাখনের গামলা পরীক্ষা করলো লোকটা লম্বা একটা স্টিলের ফাঁপা রড দিয়ে। কোথাও কোনো ত্রুটি না পেয়ে অকণ্ঠ প্রশংসা করলো, বলল, এত ভালো মাখন জীবনে দেখেনি সে। ন্যায্য দাম দিতেও কুণ্ঠিত হলো না। $250 দিয়ে মায়ের 500 পাউন্ড মাখন কিনে নিয়ে খুশি মনে চলে গেল গাড়ি হাঁকিয়ে। মাও গাড়িতে ঘোড়া জুতে নিয়ে ছুটল শহরের ব্যাংকের দিকে, কারণ অত টাকা কিছুতেই বাড়িতে রাখবে না বলে প্রতিজ্ঞা করেছে আগেই। মাকে নিয়ে খুব গর্ব হলো আলমাঞ্জোর। নিউ ইয়র্কের কত অজানা মানুষ মার তৈরি মাখন খেয়ে উচ্ছ্বসিত প্রশংসা করবে, কিন্তু কেউ জানবে না কে বানালো এত চমৎকার মাখন। মধ্য গ্রীষ্ম ঢলে পড়তেই ঠান্ডার ভাব টের পাওয়া গেল বাতাসে। ভুট্টা কেটে খেতেই আটি বাঁধা অবস্থায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। কুমড়ো গাছের পাতাগুলো শুকিয়ে ঝরে গেছে, তারপর তার উপর বসে রয়েছে গাট্টা গোট্টা কুমড়োগুলো। এখন শুধু কেটে নিয়ে গোলাবাড়িতে তোলা। আলমাঞ্জোর দুধ খাওয়া কুমড়োটা এতদিনে বিশাল আকার ধারণ করেছে। সাবধানে লতা থেকে কেটে ওটাকে আলাদা করলো আলমাঞ্জো, কিন্তু তুলতে পারলো না, এমনকি নাড়াতেও পারলো না। শেষে বাবা ওটাকে ওয়াগনে তুলে নিয়ে এলো গোলাবাড়িতে। এক গাধা খড়ের ওপর সাবধানে নামিয়ে রাখলো। কাউন্টির মেলায় নিয়ে যাওয়া হবে ওটাকে। অন্যান্য কুমড়োগুলো ছিঁড়ে এক জায়গায় গাদা করলো আলমাঞ্জো। বাবা সেগুলো তুলে নিয়ে রেখে এলো গোলাবাড়িতে। ওখান থেকে ভালোগুলো বেছে বাড়ির নিচে সেলারে রাখা হবে মোরব্বা বানাবার জন্য। অন্যগুলো থাকবে দক্ষিণ কোলাঘরের মেঝেতে। প্রতি সন্ধ্যায় আলমাঞ্জো হাত কুড়োল দিয়ে কয়েকটা কেটে খাওয়াবে গরু বাছুর আর ষাঁড়গুলোকে। আপেল বাগানে প্রতিটা গাছে ঝুলছে অসংখ্য গাছ পাকা আপেল। বাবা রয়্যাল আর আলমাঞ্জো ময়লা গিয়ে উঠে নিখুঁত আপেলগুলো বেছে বেছে পেরে ঝুড়িতে ভরল। এক ওয়াগন ঝুড়ি ভর্তি আপেল ধীরে ধীরে চালিয়ে বাড়িতে নিয়ে আসা হলো। তলকুঠুরির আপেল রাখবার বাক্সে একটা একটা করে সাজিয়ে রাখা হলো। চোট খাওয়া আপেল ওখানে রাখা যাবে না। একটা আপেল পচলে গোটা বাক্সের সব আপেল নষ্ট হয়ে যাবে। ভালো আপেলগুলো সব পেড়ে বাক্স বন্দি করবার পর রয়্যাল আর আলমাঞ্জো গাছে উঠে ঝাঁকুনি দিয়ে পারলো আপেল। ঢাল ধরে প্রবল ঝাঁকি দিয়ে শিলাবৃষ্টির মতো মাটিতে পড়তে থাকলো ওগুলো। টপাটপ কুড়িয়ে নিয়ে ছুঁড়ে ফেলা হলো ওয়াগনে। সাইডার তৈরি হবে ওগুলো দিয়ে। ওয়াগন ভর্তি আপেল নিয়ে বাবা চলে গেল সাইডার মিলে, আর আলমাঞ্জো চলে এলো বাগানে। ঝুড়িতে করে বিট, শালগম, ওলকপি, গাজর তুলে রেখে দিল বাড়ির নিচে সেলারে। তারপর পেঁয়াজ টেনে তুললে আলমাঞ্জো, আর ওগুলো শুকনো পাতা বিনুনির মতো করে বুনে আটকে ফেললো অ্যালিস। মা সেগুলো ঝুলিয়ে রাখলো চিলেকোঠায়। মরিচের গোটা গাছ উপরে তুললো আলমাঞ্জো, আর অ্যালিস সুই সুতো নিয়ে লালগুলো গেথে বড় বড় মালা বানালো। তারপর ঝুলিয়ে দিল পেঁয়াজের পাশে। সাইডার মিল থেকে দুটো বিশাল জ্বালা নিয়ে ফিরে এলো বাবা, গড়িয়ে নিয়ে গিয়ে রেখে এলো সেলারে। আগামী আপেল মরশুম পর্যন্ত সাইডারের চাহিদা মেটাবে জ্বালা দুটো। পরদিন সকাল থেকে ঠান্ডা ঝড়ো বাতাস বইতে শুরু করলো। মেঘগুলো গড়াগড়ি দিচ্ছে ধূসর আকাশে। চিন্তায় পড়ল বাবা, ক্ষেতের গাজর আর আলু এখন তুলে ফেললে হয় যত তাড়াতাড়ি সম্ভব। জুতো, মোজা, টুপি, কোট আর দস্তানা পরে তৈরি হলো আলমাঞ্জো। অ্যালিস পরল ঘোমটার মতো মাথা ঢাকা টুপি আর শাল। ও সাহায্য করবে কাজে। বেস আর বিউটিকে লাঙলে জুতে গাজরের লম্বা সারিগুলোর মাছ দিয়ে চাষ দিল বাবা। দুপাশের মাটি আলগা হয়ে যাওয়ায় গাজরগুলো এখন শুধু সরু এক ফালি জমিনের উপর দাঁড়িয়ে। আলমাঞ্জো আর অ্যালিস টপাটপ টেনে তুলতে শুরু করলো গাজরগুলোকে ছুটি ধরে, আর রয়্যাল ছুটি ছেটে ওগুলো ছুঁড়ে ফেলতে লাগলো ওয়াগনে। ওয়াগন ভরে গেলে বাবা ওগুলো সেলারে বড় বড় গাজরের বাক্স ভর্তি করে রেখে ফিরে এলো। আলমাঞ্জো আর অ্যালিস সেদিন যে ছোট্ট লাল দানা বুনেছিল সেগুলোই এখন 200 বুশেল গাজরে পরিণত হয়েছে। যত খুশি নিয়ে রান্না করবে মা। তারপরেও শীতকালে গরু আর ঘোড়াগুলোকে খাওয়ানোর জন্য যথেষ্ট থাকবে গাজর। আলু তুলবার কাজে সাহায্য করতে এলো লেজিজান। নিড়ানি দিয়ে খুঁচিয়ে জমি থেকে আলু তুলছে বাবা আর জন।
অ্যালিস আর আলমাঞ্জো ওগুলো তুলে বাস্কেটে রাখছে। বাস্কেট ভরে গেলে ঢেলে দিয়ে আসছে ওয়াগনে। দুটো ওয়াগন আনা হয়েছে আজ মাঠে। একটা ভরে গেলেই রয়্যাল সেটা নিয়ে গিয়ে সেলারের জানালা দিয়ে বেলচার সাহায্যে ঢেলে দিয়ে আসছে আলুর বাক্সে। ততক্ষণে আরেকটা ওয়াগন প্রায় ভরে ফেলেছে অ্যালিস আর আলমাঞ্জো। দুপুরে কাজ থামালো না ওরা। অন্ধকারে যখন আর দৃষ্টি চলে না, তখন বাড়ি ফিরে গেল। জমিতে বরফ জমে যাওয়ার আগেই তুলতে হবে আলু, নইলে বরবাদ হবে আলু ক্ষেতের পেছনে 1 বছরের খাটুনি। আলু কিনে খেতে হবে তখন ওদের। এই সময় এরকম আবহাওয়া জীবনে দেখিনি আমি, বলল বাবা। পরদিন খুব ভোরে উঠে আবার কাজে লাগলো ওরা। বিশ্রামের কোনো তোয়াক্কা করলো না। সূর্য আজ আর উঠলই না। অনেক নিচে নেমে এসেছে ধূসর মেঘ। ঠান্ডা হয়ে গেছে জমি, আলুগুলোও ঠান্ডা। শীতল হাওয়ায় মাঝে মাঝে শিওরে উঠছে শরীর, ধুলো এসে পড়ছে চোখে। চোখে ঘুম নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছে আলমাঞ্জো আর অ্যালিস। তাড়াতাড়ি করবার চেষ্টা করছে ওরা, কিন্তু আঙ্গুলগুলো ঠান্ডায় অবশ হয়ে আসায় ধরতে পারছে না ঠিক মতো। হাত থেকে খসে পড়ছে আলু। নাকটা এমন ঠান্ডা হয়েছে না, বলল অ্যালিস। কান ঢাকার ব্যবস্থা আছে। নাক ঢাকার ব্যবস্থা করা যায় না? বাবাকে জানালো আলমাঞ্জো। ঠান্ডা লাগছে। বাবা বলল, হাত চালাও বাপ, জলদি করো, তাহলে শীত কম লাগবে। চেষ্টা করে দেখলো ওরা, কিন্তু কাজ হলো না। ঠান্ডায় হাত চলছে না। একটু পর বাবা বলল, আলুর শুকনো পাতা জড়ো করে আগুন জ্বালো না, অনেক আরাম হবে। দুজন মিলে এক গাদা শুকনো পাতা জড়ো করে ফেললো এক জায়গায়। বাবার কাছ থেকে ম্যাচ নিয়ে আগুন ধরালো একটা পাতায়। এক পাতা থেকে আগুন লেগে গেল অন্য পাতায়। কয়েক মিনিটের মধ্যে মনে হলো পুরো মাঠটাই বেশ গরম হয়ে উঠেছে। এরপর আর কাজ করতে অসুবিধা হলো না। যখনই বেশি ঠান্ডা লাগে ছুটে গিয়ে দাঁড়ায় ওরা আগুনের ধারে। সেই সঙ্গে আরো কিছু শুকনো পাতা জড়ো করে রাখে। খিদে লেগেছে, বলল আলমাঞ্জো। আমারও, বলল অ্যালিস। মনে হচ্ছে ডিনারের সময় হয়ে এসেছে। সূর্য নেই, তাই ছায়া দেখে আজ আন্দাজ করবে তার উপায় নেই। এক নাগারে কাজ করে চলেছে ওরা, কিন্তু ডিনারের শিঙার বাজেই না। এই শাড়িটা শেষ হওয়ার আগেই দেখো শিঙা বাজবে, আমি বলে দিলাম, বলল আলমাঞ্জো। কিন্তু বাজলো না শিঙা। ওটা নষ্ট হয়ে গেল নাকি, ভাবলো আলমাঞ্জো। বাবাকে বলল, মনে হচ্ছে খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। হেসে উঠল জন। বাবা বলল, কেবল মাছ সকাল হয়েছে বাপ, দুপুরের অনেক দেরি। আবার কাজে লেগে গেল আলমাঞ্জো। আলু তুলছে বাস্কেটে, রয়্যালকে দিচ্ছে, রয়্যাল ফেলছে ওয়াগনে। মেশিনের মতো চলছে সবার হাত। বাবা বলল, একটা আলু পুড়িয়ে খাও, খিদে কিছুটা কমবে। বড় দেখে দুটো আলু রাখলো আলমাঞ্জো গরম ছাইয়ের উপর। আশপাশ থেকে আরো ছাই টেনে ঢেকে দিল আলু দুটো। তারপর আরো কিছু শুকনো পাতা ফেললো আগুনের মধ্যে। কাজে ফিরে যাওয়ার দরকার বুঝতে পারছে, কিন্তু আগুনের কাছ থেকে নড়তে ইচ্ছে করছে না। বেশ লাগছে আঁচটা। অপেক্ষা করছে কখন শেখা হবে আলুগুলো। ওদিকে অ্যালিস একা কাজ করে চলছে, দেখে অস্বস্তিও লাগছে তার। তবে নিজেকে বুঝ দিচ্ছে, আমিও তো কাজেই আছি, ওর জন্যও তো একটা আলু রোস্ট করছি। হঠাৎ হিস শব্দ কানে এলো। পর মুহূর্তে কি যেন উড়ে এসে ট্যাপ করে পড়ল ওর চোখে মুখে। আটকে আছে জিনিসটা গালের সঙ্গে। প্রচণ্ড গরম। গলা ফাটি চেঁচিয়ে উঠল আলমাঞ্জো। চেঁচাতেই থাকলো। অসহ্য ব্যথা, চোখে দেখতে পাচ্ছে না কিছুই। চিৎকার চেঁচামেচি শুনতে পেল। দৌড়ে আসছে কারা ওর দিকে। বড় একজোড়া হাত ওর হাত দুটো সরিয়ে দিল গালের উপর থেকে। বাবা ওর মাথাটা পেছনে হেলাচ্ছে। অনর্গল ফ্রেঞ্চ বলছে লেজিজন, আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে অ্যালিস। কি হয়েছে বাবা, কি হলো আলমাঞ্জোর? চোখ দুটো একটু খোলো তো বাপ, বলল বাবা। আলমাঞ্জো চেষ্টা করে দেখলো, শুধু একটা চোখ খোলে, ডান চোখটা মেলা যাচ্ছে না। বুড়ো আঙ্গুল দিয়ে বন্ধ চোখের পাতা খুলল বাবা। ব্যথায় উহ করে উঠল আলমাঞ্জো। বাবা বলল, যাক, বাঁচা গেল, চোখে লাগেনি। একটা আলু ফেটে গিয়ে ছিটকে এসে পড়েছে ওর চোখে মুখে। চোখের পাতা ঠিক সময় মতো বন্ধ হয়ে যাওয়ায় শুধু পাতার ওপরটা আর গালের একাংশ ছেঁকা খেয়েছে। রুমাল দিয়ে চোখটা বেঁধে দিয়ে লেজিজনকে নিয়ে কাজে ফিরে গেল বাবা। পড়ে গেলে যে এত ব্যথা লাগে জানতো না আলমাঞ্জো। কিন্তু অ্যালিসকে বলল, ব্যথা লাগছে না, মানে খুব বেশি না। একটা কাঠি দিয়ে অন্য আলুটা বের করে আনলো ও ছাইয়ের নিচ থেকে।
মনে হচ্ছে এটা তোমার আলুটা, নাক টেনে বলল ও। এখনো নাক চোখ দিয়ে পানি ঝরছে। না, এটা তোমারটা, বলল অ্যালিস। আমারটা ফেটেছে। কি করে জানলে কারটা ফেটেছে? তা জানি না, এটা তোমার। তুমি ব্যথা পেয়েছো, তাই এটা তোমার। তাছাড়া আমার খিদে নেই, মানে বেশি খিদে নেই। আমার সমানই খিদে লেগেছে তোমার, বলল আলমাঞ্জ। এসো, এটাকে অর্ধেক করে খাই। বাইরেটা পুরো কালো হয়ে গেছে, কিন্তু আলুর ভেতরটা সাদা, চমৎকার সুগন্ধ ছাড়ছে। ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দিয়ে ভেতরের অংশটা খেয়ে নিল দুজন। তারপর ফিরে গেল কাজে। গালে ফোসকা পড়েছে, ডান চোখটা ফুলে বন্ধ হয়ে গেছে আলমাঞ্জুর। কিন্তু দুপুরে একটা পুলটিস লাগিয়ে দিল মা ওখানে, রাতে সেটা বদলে আরেকটা। পরদিনই ব্যথা কমে গেল অনেকখানি। তৃতীয় দিন সন্ধ্যার পর শেষ হলো আলু তুলবার কাজ। প্রতি মিনিটে বাড়ছে ঠান্ডা। ওয়াগনের পিছু পিছু ফিরে এলো ওরা বাড়িতে। বাতি জেলে সেলারে আলু রাখছে বাবা। রয়লা আর আলমাঞ্জকে সারতে হলো প্রত্যাহিক কাজ। সবাই খুশি, যাক, ঠিক সময় মতো তুলে আনা গেছে আলুগুলো। ওই রাতে জমে গেল মাটি। এরপরে শুরু হবে তুষারপাত। তাড়াহুড়ো করে মাঠ থেকে আটি বাঁধা ভুট্টা আর দলা পাকানো মটর ও শিম নিয়ে আসা হলো গোলাবাড়িতে। সমস্ত ফসল তোলা হয়েছে। তলকুঠুরি, চিলেকোঠা আর গোলা ঘরগুলো উপচে পড়বার অবস্থা। প্রচুর খাবার, নিজেদের জন্য, পশুগুলোর জন্য। শীতের সঞ্চয় ঘরে তুলে সবাই নিশ্চিন্ত। এবার কিছুদিন শুধুই আনন্দ। প্রস্তুত হচ্ছে সবাই কাউন্টি মেলার জন্য।